অভিষেকের যে প্রস্তাব বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? শুনতে পেলেন তো? 5 দিন ধরে ধর্ণা মঞ্চ করার পর যখন রিপোর্ট এলো মুখ্যমন্ত্রীর কাছে যে দিদি ধর্ণা সুপার ফ্লপ, মার্কেটে কোনো ইম্প্যাক্ট ফেলছে না, সেই কারণে দিদি ভাবলেন যে ধর্ণা মঞ্চে বসে থেকে টাইম পাস করে তো লাভ নেই, নেক্সট টপিকের দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। এবং তড়িঘড়ি ধর্ণা মঞ্চ তুলে ফেললেন মমতা ব্যানার্জি। প্রত্যেককে জিজ্ঞেস করলেন যে তোমরা তাহলে বলছো আমি টেম্পোরারি ধর্ণা তুলতে পারি, না হলে আমি তো 50 দিন বসতে পারি। আমি বলছি দিদি 50 দিন না, আপনি ইলেকশন অবধি বসেই থাকতে পারতেন, কারণ বাঙালিদের মধ্যে কেউই, সাধারণ মানুষ আপনাকে বলেননি, মানে আপনার এই দুঃখ, এই যে দেবাশিস দেবাংশু ভট্টাচার্যের মতো নেতারা যখন বিরিয়ানি খায়, এই যে দুঃখের সাথে তারা বিরিয়ানি খাচ্ছে, তারা গান করছে, তারা নাচ করছে, এগুলো বাঙালিরা দেখে ঠিক বুঝে উঠতে পারেনি যে রিয়াকশনটা কি দেওয়া উচিত। তো বাঙালিরা আপনাকে বলেও নি যে দিদি ধর্ণা মঞ্চ তুলে নিন। আমি বলছি আরো থাকা উচিত ছিল। যাই হোক, এখন বুঝেছেন, উঠে গেছেন। উঠে যাওয়ার পরও শেষ নয়, ইলেকশন সামনে, সম্ভবত 16 মার্চই কিন্তু ভোট ঘোষণা হতে পারে। এবার ধর্ণা মঞ্চে গান করলে তো চলবে না, টপিক ধরতে হবে। কিন্তু এদিকে রবিবার দিন যখন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসে, তখন অলরেডি সোমবার মঙ্গলবার তুলোধনা করা হয়েছে জেলা শাসকদেরকে এবং পুলিশ কর্তাদেরকে, যাদের কমিশন বুঝিয়ে দিয়েছেন যে কেউ যদি অনিয়ম করো তাহলে তোমাদেরকে এমন জায়গায় গিয়ে দাঁড় করাবো সেইখান থেকে আর ফিরতে পারবে না। হুমকিটা খুব একটা কম ছিল না, কারণ এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনের অ্যাকশন কিন্তু অলরেডি দেখে নিয়েছেন বেশ কিছু জেলা শাসক এবং বিএলওরা অলরেডি অ্যাকশন দেখেছেন। তারপর দাঁড়িয়ে যখন নিজে খোদ জ্ঞানেশ কুমার রেগে গিয়ে বিনীত গোয়েলকে আপনি বসুন বলে অপমান করার পর যখন বলছেন সख्त से सख्त কারবাই হোগি, তার মানে এই রকম টাইপের কথা বা এতটা কড়া ডোজ তা কিন্তু বুঝিয়ে দেয় যে সামনের ইলেকশনে জ্ঞানেশ কুমার ঠিক কতটা খতরনাক রূপ নিতে পারেন। পরিস্থিতি বুঝে মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে বৈঠক ডাকলেন। সেই একই নিয়ম, সেটা হচ্ছে ভয় পাবেন না, দুর্নীতি করে যান, আমি আপনাদের সাথে আছি। মানে এর বাইরে আমি আর কি বলা উচিত, মানে এটাই তো মনে হয়। জ্ঞানেশ কুমারের অ্যাপ্রোচ কি ছিল, যে জেলা শাসকরা যাতে সুস্থভাবে ইলেকশনটা করায়, তারা যেন কোনো অনিয়ম না করে। তো এটা নর্মাল ব্যাপার। সেখানে মমতা ব্যানার্জি বৈঠক ডাকেন, সেই বৈঠকে উপস্থিত হন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং মমতা ব্যানার্জি ভার্চুয়ালি জয়েন করে বলেন যে ও সব ছাড়ুন তো মশাই, সख्त से सख्त কারবাই, ওই সবকে ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি। জেলা শাসকদের সাহস যোগাতে মমতা ব্যানার্জির এই বক্তব্য। এখানে আমি আরেকবার আপনাদেরকে রিমাইন্ড করাতে চাই, অভিযোগ এমনটা ওঠে যে বেশ কিছু এক শ্রেণীর আমলা এবং পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করে। কথাটি খুব হালকা হয়ে গেল, এটা মুখস্থ হয়ে গেছে আমাদের, এটি বলার কিছু নেই। এমনও অভিযোগ রয়েছে যে পুলিশ সুপাররা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মতো কাজ করে। তো তাদের উদ্দেশ্যে যখন মমতা ব্যানার্জি এরকম জেলা শাসকদেরকে নিয়ে বৈঠক ডেকে যখন মমতা ব্যানার্জি ডায়লগ দিচ্ছেন যে ভয় পাবেন না, সख्त से सख्त কারবাই হবে, এই সমস্ত কথা মাথায় ভরবেন না, দিদি বলছেন যে ভয় পাবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। আমি জানি মিটিং এ তারা কন্টিনিউয়াস আপনাদেরকে ভয় দেখিয়েছে, ভোট আসছে এসব নাকি ওরা করবে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ভাই, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, ওনারা তো দায়িত্ব পালনই করছিলেন। হয়তো বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি, একজন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, উনি আবার সবার মুখ্যমন্ত্রী নন, উনি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে যখন বলছেন যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, এই লাইনের মধ্যে কিন্তু অনেক কথা লুকিয়ে রয়েছে। এই লাইনে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা চাপ নেবেন না, জাস্ট আপনারা আপনাদের মতো দায়িত্ব পালন করে যান, আমি কিন্তু আপনাদের সাথে আছি। এই মমতা ব্যানার্জি 15 বছর ধরে বিজেপিকে ঠেকানোর জন্য বেশ কিছু ডায়লগের ব্যবহার করে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাকে ধমকালে আমি চমকাই, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি কিন্তু বর্ষাই। তো এ কিন্তু ঠিক ওই রকমই হলো, বর্ষানোর মতো। দিদি কিন্তু অলরেডি বর্ষাতে লেগেছেন এবং এই বর্ষণের মধ্যে আমার ইতিহাস মনে পড়লো, যখন মনমোহন সিং এর গভর্নমেন্ট ছিল, অর্থমন্ত্রী যখন প্রণব মুখোপাধ্যায় ছিলেন, এমন ধমক মমতা ব্যানার্জিকে দিয়েছিলেন উনি যে শেষে উনি কেঁদে ফেলেছিলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন যে আমার বাবা পর্যন্ত আমাকে এরকম ধমক দেয়নি।
সেই ধমকের কথাই আজকে মনে পড়ছে। কোথাও না কোথাও জ্ঞানেশ কুমার জেলা শাসকদের এমন ক্লাস নিয়েছেন যে ওনাদের মাতৃসম মুখ্যমন্ত্রী সামনে এসে বললেন যে ভয় পাবেন না, যা কাজ করছেন আপনাদের দায়িত্ব যেমন যেমন সেট করা আছে করে যাবেন, আমি আপনাদের পাশে আছি। এখন দেখার বিষয় হচ্ছে যে জেলা শাসকরা তাদের সঠিক কাজ ঠিকভাবে করে কি করে না। কিন্তু তারই মধ্যে কথা হচ্ছে ভবানীপুরে কে প্রার্থী হবে, ভবানীপুরে কে প্রার্থী হবে সেই নিয়ে আলোচনার আগে আমি 1 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নেব। পরিচয় করে মার্কেটউস, এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ যেখানে প্ল্যাটফর্ম চার্জ লাগে মাত্র 99 টাকা লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম, এখানে আপনারা রিয়েল টাইমে ট্রেড দেখতে পাবেন প্রফিটেবল। দেখুন প্রফিট ট্রেন্ড হিসেবে মুভ করছে, স্টার্ট হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেডিং শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন আমার প্রফিট কিন্তু ট্রেন্ড হিসেবে মুভ করছে, আর আমি স্টপ ট্রেড অপশনে ক্লিক করলাম, আর কত সহজে 1971 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে সব কমোডিটিসে আপনারা ট্রেড করতে পারবেন, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। মার্কেট উইথ ফ্রি রিকমেন্ডেশন দেয়, যেখানে একদিনে 15,239 টাকা, এক মাসে 70,468 টাকা, এবং লাস্ট ইয়ারে 1 বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে। আর এটি উইথড্রল করতে কোনো কমিশনও লাগে না। অলরেডি 2 মিলিয়নেরও বেশি মানুষ মার্কেটউস অ্যাপটি ডাউনলোড করে নিয়েছে। লিংক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ডাউনলোড করুন মার্কেটউস, ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে ভবানীপুরের প্রার্থী কে হতে পারে এই নিয়ে কিন্তু চর্চা তুঙ্গে। শুধুমাত্র ভবানীপুর নিয়ে নয়, রাজ্যে যেহেতু ইলেকশন সামনেই চলে এসেছে, সমস্ত সিট নিয়েই বিজেপির অন্দর মহলে চর্চা শুরু হয়ে গেছে। বড় বড় মিটিং নেওয়া শুরু করে দিয়েছেন অমিত শাহ সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি, যিনি নতুন নিযুক্ত হয়েছেন, নীতিন নবীন। বোঝাতে চাইছেন, রাজ্যের সমস্ত রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে 2021 সালে বিজেপির প্রতি ভোট থাকলেও প্রবলেমটা হয়েছে প্রার্থী সিলেকশন নিয়ে। এত এলোমেলো গন্ডগোলওয়ালা প্রার্থী বিজেপি দিয়েছিল, এবং পুরোপুরি বলতে পারেন অগোছালো প্রার্থী দিয়েছিল, যার জন্য তৃণমূল কংগ্রেসের দিক থেকে স্টেবল করা সেটিং থিওরি মানুষ কোথাও না কোথাও বিশ্বাস করতে লেগেছে। তাই এইবার সেই সেটিং থিওরি ভাঙতে বিজেপিও প্রার্থী তালিকায় আনতে চলেছে নতুন চমক। আলোচনা এটা করা হচ্ছে যে এইবার বিজেপি নিজের 16 আনা খাঁটি বিজেপি নেতাদেরকেই প্রার্থী তালিকায় রাখতে চলেছে। বুধবার এবং বৃহস্পতিবার শ্রমিক ভট্টাচার্য সহ সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহ এবং নীতিন নবীন খোদ বসেছিলেন প্রার্থী সিলেকশন নিয়ে। সিটগুলিকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ, বি এবং সি। যেখানে ক্যাটাগরি এ মানে বোঝা যাচ্ছে যে বিজেপি 100% জিততে পারে, এবং বি, তারপর সি, যেখানে সম্ভাবনা খুবই কম বিজেপির জেতার। যেহেতু এ ক্যাটাগরিতে এমনটা জানা যাচ্ছে যে 16 আনা যে বিজেপি খাঁটি কাজ করেছে এবং বিজেপির নেতা তাকেই প্রার্থী হিসেবে সিলেক্ট করবে, পুরনো নেতাকেই প্রার্থী হিসেবে সিলেক্ট করা হবে। কিন্তু গ্রুপ সি কে হেলাফেলা করা হবে না, সেখানেও যাতে চান্স নেওয়া হয় এবং জিতবে না জেনেও জেতার যেন একটু আলো সামনে আসে, সেই কারণে সেখানেও তারকা প্রার্থী বা দাপুটে কোনো নেতাকেই টিকিট দেওয়া হবে, যাতে সিটটি যাতে বের করার মতো কিছু পার্সেন্টেজ চান্স আসে। এবং এটি নিয়ে আলোচনা করার সময় শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার তো ছিলেনই, কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। কোয়েশ্চেন হচ্ছে কেন শুভেন্দু অধিকারীকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, কেন? পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। নীতিন নবীন জিজ্ঞেস করেছেন যে ভবানীপুরকে নিয়ে তাহলে প্রার্থী কে হতে পারে, কি মনে হয় আপনার, কোন প্রার্থী সঠিক হতে পারে? এই নিয়ে শুভেন্দু অধিকারী কোনো দ্বিধাবোধ না করে তিনি বলেছেন আমিই হতে পারি। এই আমিই হতে পারি কথার মধ্যে লুকিয়ে রয়েছে সেই কনফিডেন্স, এবং বিজেপি যে ফাইট করতে পারে সেই জায়গাটাকে ধরে রাখার মতো কথা। অর্থাৎ ভালো করে এখানে বুঝে নিন বাকি প্রার্থী কি হবে, সংগঠন কিভাবে চলবে। এবং রিপোর্ট অনুযায়ী তো এটাও জানা যায় যে রাজ্যে বিভিন্ন অংশে যেখানে শুভেন্দু অধিকারী সব থেকে বেশি ঘুরেছেন, স্পেশালি নিজের হাতের তালু বানিয়ে রেখেছেন 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রাম, এবং জেলার নেতাদের সাথে নিয়মিত যোগাযোগেও এই শুভেন্দু অধিকারী ছিলেন। তারপর দল যখন বিভিন্ন সিট নিয়ে আলোচনার পর ভবানীপুর, যেটা মমতা ব্যানার্জির সব থেকে কঠিন সিট, যেখানে মমতা ব্যানার্জির গড়, যেখানে সম্ভবত মমতা ব্যানার্জি এবার দাঁড়াতে পারেন, নন্দীগ্রামকে নিয়ে মনে হয় না আর সেই সাহস আছে, কারণ হেরে যাওয়ার পর নন্দীগ্রাম মমতা ব্যানার্জি আর একবারের জন্যও যাননি। তো সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি যদি দাঁড়ান তাহলে কাউন্টার করার জন্য কে প্রার্থী হতে পারে, এই জায়গায় যখন
যখন বিজেপি আটকে যায়, অমিত শাহ আটকে যায়, নিতিন নবীন আটকে যান, তখন শুভেন্দু অধিকারী দলের ঢাল হয়ে সামনে এসে বলেন যে আমি রয়েছি, আমি দাঁড়াবো, কোনো সমস্যা নেই। ভবানীপুর কি, দল আমাকে যেখানে বলবে আমি সেখানেই ফাইট দিতে রাজি আছি। এই কথা বলার পর খুব স্বাভাবিকভাবে দলের মধ্যে একটা কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো হয়ে যাওয়ার কথা, কারণ যে শক্ত সিট নিয়ে বিজেপি চিন্তায় পড়েছে সেখানে শুভেন্দু অধিকারী ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তার মানে বাকি যে সমস্ত সিট রয়েছে তা অটোমেটিক্যালি বুস্ট হবারই সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে 16 মার্চই রাজ্য সহ আরো 5টি রাজ্যের ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। 18 মার্চে মনোনয়নপত্রই জমা দিয়ে দিতে হবে। তো তারই মধ্যে প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরমহলে চরম বৈঠক চলছে। আর যদি এখানে কেউ আমাকে কোয়েশ্চেন করে যে আপনার কি মনে হয় রাজ্যের পরিস্থিতি কি, ভোট কোন দিকে হওয়া উচিত, তো আমি তো অলওয়েজ বলবো যে ভোট রাজ্যের পরিস্থিতি দেখে ভাতা দিচ্ছে, যাই দিচ্ছে সমস্ত কিছু মেনে নিলাম, কিন্তু ভোট অলওয়েজ রাজ্যের স্বার্থে এবং দেশের স্বার্থে ডেভেলপমেন্টের দিকেই দেওয়া উচিত। মানুষকে ভেবে চিনতে ভোট দিতে হবে। কারণ দেখুন, খবর আমার কাছে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে নীতি আয়োগের আর্থিক স্বাস্থ্যের মাপকাঠিতে রাজ্যগুলির পরিস্থিতি নিয়ে 2026 সালের দ্বিতীয় বার্ষিক যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ শেষের সারিতে, লাস্টের সারিতে, একদম শেষের দিকে। মানে ভাবুন, 18টি বড় রাজ্যের মধ্যে শেষ সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে উন্নয়ন খাতে খরচ এবং রাজস্ব আয় বৃদ্ধির সাফল্যের যে মাপকাঠির রিপোর্ট দিয়েছে নীতি আয়োগ, সেখানে পশ্চিমবঙ্গ রয়েছে শেষ সারিতে। তো এই কথা শুনতে শুনতে আমরাই পাগল হয়ে গেছি যে আর কতদিন এই পশ্চিমবঙ্গকে নিয়ে খারাপ খবর শুনবো, আর কতদিন এভাবে চলবে। জানা যাচ্ছে ঋণের বোঝা এবং আগের ঋণের সুদ মেটাতে গিয়ে রাজস্ব আয়ের যেটা ইনকাম হচ্ছে আমাদের রাজ্যে, তার 5 ভাগের 1 ভাগই নাকি খরচ হয়ে যাচ্ছে। রাজ্যের ঋণের পরিমাণ রাজ্যের জিডিপির 38% হয়ে দাঁড়িয়েছে। তো রাজ্যের পরিস্থিতি দিনের পর দিন তলানিতে ঠেকছে। এই রকম রিপোর্ট দেখার পর আমার শুধু এটাই বলার যে ভোট মানুষকে কিন্তু ভেবে চিন্তে দিতে হবে। দেখুন, ভাতা ভালো, ভাতা যে নেয় সে নিক, কিন্তু ডেভেলপমেন্টের কথাও ভাবতে হবে। দেখুন, আমি কিন্তু কথা যেটা বলি, এতদিনে আপনারা বুঝে গেছেন যে অদ্বিতীয়া যা বলে সিধি বাত নো বকওয়াস। আমি হচ্ছি সেই শিক্ষিত বেকার। আজ ইউটিউব না থাকলে আমার মতো শিক্ষিত বেকার আর দ্বিতীয় হয় না, যে কি সরকারের দেওয়া ভাতাও নিতে চাইছে না। আমার পরিস্থিতি আজকে এই, যেমন আমি বলি আপনাদেরকে যে আমি, দেখুন, এটাকে লজিক্যালি দেখতে গেলে আমি আমার ডিউটি করেছি। আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমি জেইই মেন্সে র্যাঙ্ক করেছি, আমি রাজ্যের ভালো কলেজ ডক্টর বি সি রয় কলেজ অফ ফার্মেসি থেকে ফার্মেসি কমপ্লিট করেছি। দেন এবার চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের। তার আগে তো আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি অ্যাপ্লাইও করেছি, আবেদন করেছি, সেখানে আমি 2বার সিলেক্টও হয়েছি, 2বার আমার নাম এসেছে, কম্পিউটার টেস্টে আমি গেছি। তো লাস্টে ইন্টারভিউতে ডাকার কথা ছিল না আমাকে। প্যানেল বাতিল হলেও আমি জানতে পারবো, প্যানেলে আমি সিলেক্ট হলেও জানতে পারবো। তো সেই প্যানেলের এখনো কোনো রিপোর্ট নেই, অথচ আমি কিন্তু ইন্টারভিউতেও ডাক পাইনি। মানে আমার দিক থেকে যতটা আমার দেওয়ার, আমি কিন্তু আমার ডিউটি কমপ্লিট করেছি। চাকরি দেওয়ার কথা কিন্তু গভর্নমেন্টের। এক তো হচ্ছে ভ্যাকেন্সি বেরোয় না, ইলেকশনের আগে 2-4টে এক্সাম নেওয়া শুরু হয় বিভিন্ন সেগমেন্ট থেকে, তো সেই রেজাল্টও কি হয় মোটামুটি আপনারা জানেন। তো সরকারকে ভাতা বাদ দিয়ে তো চাকরিটাও দিতে হবে। আজ ভাগ্যিস ইউটিউব ছিল বলে যেটুকু আমার হাত খরচ আমি পাই, না হলে আমি হচ্ছি সমাজের সেই শিক্ষিত বেকার যার দিকে তাকিয়ে আপনাদের ভোট করা উচিত। কারণ এই জেনারেশনের এই অবস্থা, তাহলে নেক্সট জেনারেশনের দিন এই রাজ্যে কি আসতে চলেছে একবার ভাবুন, আর ভাবুন, ভেবে চিনতে ভোট দিন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটউস অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে নিয়েছে। লিঙ্ক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।